গ্যাস আমার ভিতরে ঢুকে যায়, আমাদের ভিতরে ঢুকে যায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, তাহলে কি ক্ষতি হবে? ভারতবর্ষে এখন প্রায় শহর এবং বিভিন্ন জায়গাতে বাতাসের মধ্যে অবস্থা খুব খারাপ। বাতাসের মধ্যে ক্ষতিকারক পদার্থ বা কার্বন ডাই অক্সাইড বা মিথেন গ্যাসের মতো, কার্বন মনোক্সাইডের মতো গ্যাস মিশ্রিত রয়েছে বাতাসের মধ্যে। তাহলে এইসব বাতাস কোথা থেকে উৎপন্ন হলো এবং বায়ুর সাথে এগুলো মিক্স হলো কেন? এবং যদি এই বায়ুগুলি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমার শরীরের ভিতরে বা আমাদের শরীরের ভিতরে ঢুকে যায়, তাহলে ক্ষতি কি হবে? বায়ু দূষণের কি কি প্রভাব ফেলছে পরিবেশের উপরে এবং এই বায়ু দূষণকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, এগুলো বিস্তারিত আমরা অতি সহজ ভাষায়, সরল সহজ ভাষায় আলোচনা করব। তাই সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট এয়ার পলিউশন। আমরা বায়ু দূষণ সম্বন্ধে আলোচনা করব এবং এই দূষণ শুধু যে আমি সিলেবাস কমপ্লিট করার জন্য বা আমি পরীক্ষা দেব, পরীক্ষার মধ্যে পরীক্ষার এক্সাম ভালো হবে, রেজাল্ট পাবো বা পরীক্ষার নাম্বার ভালো পাওয়ার জন্য শিখবো তা কিন্তু না। এই সিরিজের মধ্যে আমরা বিগত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে যে আমরা দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তরের ক্ষয় এবং আরো যাবতীয় গ্রিন হাউস ইফেক্ট, ঠিক আছে, তারপরে গ্লোবাল ওয়ার্মিং, এগুলি যে আমরা ধারাবাহিকভাবে কয়েকদিন ধরে ক্লাস করে আসছি, এইসব ক্লাসগুলি শুধু যে সিলেবাস কমপ্লিট করব তার জন্য নয়, আমাকে সচেতন হতে হবে এবং আমার পার্শ্ববর্তী লোকজনকে, যেনারা অজ্ঞ, যেনারা এই বিষয়ে জানেন না পরিবেশকে রক্ষা করার ব্যাপারে, তেনাদেরকে আমি সচেতন করব। আমি নিজে সচেতন হব এবং আমার দেখে যেন লোকে সতর্ক হয়, পরিবেশ সচেতনমূলক কাজ করেন, সেটা আমার লক্ষ্য থাকবে। লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাস করে বা এই অধ্যায়গুলি থেকে প্রশ্ন আসলে আমি রেজাল্ট, অধ্যায়গুলি থেকে প্রশ্ন আসলে আমি পরীক্ষায় উত্তর ভালো লিখতে পারবো এবং আমার মার্কস ভালো আসবে। হ্যাঁ, এটা একটা মাধ্যম, এটি একটি কারণ, কিন্তু আসল কারণ হতে হবে কি সচেতনতামূলক কাজকর্ম করানো। যদি তুমি জানো যে পরিবেশকে রক্ষা করতে গেলে কি কি করতে হবে বা পরিবেশকে রক্ষা না করলে কি কি ক্ষতি হচ্ছে এবং আগামীতে কি ভয়াবহ পরিণতি হতে পারে পরিবেশে, সেটা তুমি এই ধারাবাহিক যে আমরা সিরিজ ক্লাস করে আসছি, এই ধারাবাহিক ক্লাসের মধ্যে তুমি বিস্তারিত জানতে পেরে যাবে যদি সবগুলি ক্লাস প্লেলিস্ট থেকে একের পর এক সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় বসে একের পর এক যদি ক্লাসগুলি দেখো, তাহলে খুব সহজে সরল করে বুঝে যাবে যে পরিবেশের প্রতি কিভাবে আমরা সচেতন থাকতে পারি, পরিবেশকে রক্ষা করতে পারি, পরিবেশকে রক্ষা না করলে কি ক্ষতি হবে এবং এই পরিবেশকে রক্ষা করলে আগামীতে আমাদের প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি লাভবান হবে বা আমরা বর্তমানে কি লাভবান হব, এই সমস্ত গুলা তুমি খুব সরল সহজ ভাষায় বুঝে নিতে পারবে। শুধু লক্ষ্য স্থির রেখে ক্লাসগুলি সিরিয়াল ওয়াইজ দেখো। আজকে আমরা এই সিরিজের সর্বশেষ ক্লাস আলোচনা করব, সর্বশেষ ক্লাস পড়ব, সেটা হচ্ছে কি এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ। প্রথমত হচ্ছে কি যে বায়ুমণ্ডল দূষণ কেন হয় বা বায়ুমণ্ডল দূষণ কাকে বলে, বায়ুমণ্ডল দূষণের সংজ্ঞা কি? যখন বায়ুমণ্ডলে দূষিত পদার্থের মাত্রা স্বাভাবিক মাত্রার থেকে অতিরিক্ত হয়ে যায় বা বেশি হয়ে যায়, তখন বায়ুমণ্ডলের যে অবস্থা থাকে বা বায়ুমণ্ডলের যেরকম চাপ থাকে সেটাকে বলে বায়ু দূষণ। ঠিক আছে, তাহলে বায়ু দূষণের সংজ্ঞা কি বলছে যে বায়ুমণ্ডলে ক্ষতিকারক গ্যাস, ধোঁয়া, ধূলিকণা ও অন্যান্য দূষক পদার্থের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে বায়ু দূষণ বলে। ক্লিয়ার? যে যখন ক্ষতিকারক পদার্থ বা ক্ষতিকারক গ্যাসগুলি, ধূলিকণা বা আবর্জনা, নোংরা আবর্জনা, ক্ষতিকারক বিষাক্ত গ্যাসগুলি যখন স্বাভাবিক যে একটা মাত্রা রয়েছে সেই মাত্রার থেকে যখন বেড়ে যায়, তখনই সেই বায়ুকে বলা হয় বায়ু দূষণ। ক্লিয়ার? তারপরে বলছে বায়ু দূষণের কারণ কি? বায়ু দূষণের কারণ হচ্ছে সাধারণত পাঁচটি কারণ বায়ু দূষণের। আমরা দূষণ যখন পড়ি, যে চ্যাপ্টারটি তোমরা প্লেলিস্ট থেকে চাইলে দূষণ, ওজোন স্তরের ক্ষয়, গ্রিন হাউস ইফেক্ট, অম্ল বৃষ্টি, এই সবগুলি সিরিজ ক্লাসগুলি অবশ্যই দেখবে, নইলে তুমি এই ক্লাস দেখে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারবে না। তাহলে আমরা যখন পলিউশন পড়েছিলাম, দূষণ 5 ধরনের দূষণ ছিল, তার মধ্যে এক দূষণ এটা বায়ু দূষণ। তাহলে বায়ু দূষণের কারণ হচ্ছে পাঁচটি। পাঁচটি। এক নম্বর হচ্ছে কি যানবাহনের ধোঁয়া। এই যে যানবাহন থেকে যে ধোঁয়া বেরিয়ে আসছে, কেন? কারণ আমরা জীবাশ্ম জ্বালাচ্ছি যানবাহনের মধ্যে, কি হয় ডিজেল না হয় পেট্রোল। ডিজেল বা পেট্রোল পুড়ালে দূষিত বা ক্ষতিকারক গ্যাস নির্গত হবে, যেটা বায়ুমণ্ডলের তাপমাত্রাকে বাড়িয়ে দেয়, বায়ুমণ্ডলে গ্রিন হাউস ইফেক্টের
মাত্রা বেড়ে যায়, গ্রিন হাউস ইফেক্টের গ্যাসের মাত্রা বেড়ে যায় এই ধোঁয়ার কারণে। শুধু যানবাহনের ধোঁয়া না, এই যে চিমনির ধোঁয়া, বড় বড় ফ্যাক্টরিজ, কোম্পানির, কলকারখানার, শিল্প কলকারখানার যে ধোঁয়া, এসব ধোঁয়া থেকেও কিন্তু ক্ষতিকারক হয়, সেটা আগামীতে রাখছে। তারপরে শিল্প কারখানা, শিল্প কারখানা একটি কারণ দূষণের। কারণ শিল্প কারখানা থেকে যে ধোঁয়া বের হয়, শিল্প কারখানা তো বন্ধ করা যাবে না। কারণ কারণ মানুষের প্রয়োজনের তাগিদে শিল্প উন্নয়ন করা, মানুষের প্রয়োজনের তাগিদে বা মানুষের প্রয়োজনীয় জিনিসকে উৎপন্ন করার জন্য বা তৈরি করার জন্য এই কলকারখানা, ফ্যাক্টরিজের প্রয়োজন, শিল্পের প্রয়োজন। কারণ মানুষের প্রয়োজন বেশি। যে কোনো জিনিস আমরা সাধারণত, এই যে পেন, এই যে মার্কারটা, এই মার্কারটা তো কোম্পানি ছাড়া, শিল্প ছাড়া হয়নি। তাহলে এটাও তৈরি করতে কোনো না কোনো বজ্র পদার্থ পরিবেশের মধ্যে নিগত হয়েছেই। তাহলে আমাদের প্রয়োজনের তাগিদে, মানুষের প্রয়োজনের তাগিদে এই শিল্প কলকারখানার উন্নত। তাহলে কলকারখানার থেকে যে বজ্র পদার্থ বের হচ্ছে, কি গ্যাসীয় বজ্র পদার্থ, গরম জল কোথায় মিশছে? পরিবেশের মধ্যেই এসে মিশছে, জলাশয়ের মধ্যে যাচ্ছে, নদীর মধ্যে যাচ্ছে, জলদূষণ হচ্ছে, এবং ওখান থেকে যে তাপ, ওখান থেকে যে উষ্ণতার কারণে যে গ্যাস বা বাষ্প উঠে আসছে, সেটা পরিবেশের সাথে মিলছে, যেখান থেকে দূষিত গ্যাস বা ক্ষতিকারক গ্যাসে পরিণত হচ্ছে। এবার কলকারখানা বা শিল্প থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, চিমনি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, সেটা কোথায় যাচ্ছে? সেটা এই পরিবেশের মধ্যেই গুলিয়ে যাচ্ছে। যার ফলে বায়ুর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং এই বায়ুর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে গ্রিন হাউস গ্যাসের মাত্রা স্ট্রং হচ্ছে এবং পরিবেশ অনেক বিষাক্ত হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কি, জীবাশ্ম জ্বালানির ব্যবহৃত, যেটা বললাম যে কলকারখানা বা যানবাহন জীবাশ্ম জ্বালানি ছাড়া চলে না। যেমন কয়লা পোড়ালাম আমরা, ডিজেল, পেট্রোল, এগুলো পোড়ালাম, এগুলো থেকে ক্ষতিকারক, মিথেন গ্যাস বের হয়, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড, ঠিক আছে, এসব গ্যাসগুলি বের হয়, ক্লোরো কার্বন বের হয়। এইসব বিষাক্ত গ্যাসগুলি পরিবেশে বায়ুর সাথে মিক্স হয়ে থাকে, যার ফলে কিন্তু আমাদের উপরে ইফেক্ট পড়ে, সেটা আমরা আগে পড়ছি। তারপর হচ্ছে কি, বন উজাড়। এই যে সব থেকে বড় কারণ হচ্ছে এটা, আমরা আমাদের উন্নয়নের জন্য, আমাদের উন্নয়নের জন্য বা বড় বিল্ডিং করার জন্য, কমপ্লেক্স, শপিং কমপ্লেক্স করার জন্য, বড় বিল্ডিং কমপ্লেক্স করার জন্য আমরা বন উজাড় করে দিলাম। বন উজাড় করে দেওয়ার ফলে পরিবেশ অত্যন্ত কি হয়ে গেল, তাপমান হয়ে গেল, অত্যন্ত উত্তপ্ত হয়ে গেল। কি কারণে? কারণ এই গাছের একটি ন্যাচুরালি বা প্রকৃতি একটি গাছকে শক্তি দিয়েছে, বা প্রকৃতি একটি সিস্টেম হচ্ছে এয়ারকে পিউরিফাই করা। যেমন ভারতের এখন বিভিন্ন শহরে বাতাসের অবস্থা খুবই খারাপ, বা যে মিশ্রিত গ্যাস রয়েছে, খুব ভয়াবহ পরিস্থিতি। তো এই বনের কি থাকে, গাছের হচ্ছে কি একটা প্রকৃতির সিস্টেম, যে এয়ারকে কিভাবে পিউরিফাই করা যায়। বায়ু থেকে, বাতাস থেকে দূষিত পদার্থ, দূষিত গ্যাসগুলিকে গাছ শোষণ করে নেয়, এবং গাছ শোষণ করে নিয়ে সেটাকে আবার প্রক্রিয়া করে আবার সেটাকে পিউরিফাই করে বাতাসের মধ্যে ছেড়ে দেয়। তাহলে কি হলো, আমরা গাছ কেটে ফেললাম, যার ফলে এই প্রসেসটা, এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেল। মানে প্রকৃতির যে বায়ুকে পিউরিফাই করার একটি মাধ্যম ছিল গাছ, সেটাকে আমরা উজাড় করলাম কিসের জন্য? আমাদের ডেভেলপমেন্ট করার জন্য, আমরা গ্রোথ করার জন্য আমরা প্রকৃতির যে একটি মাধ্যম, সেটা আমরা নষ্ট করলাম। প্রকৃতির সাথে খেলা মানে আমাদের জীবনকে নষ্ট করা। শুধু গাছ নয়, প্রকৃতির সাথে খেলা মানেই হচ্ছে মানুষ নিজে নিজে জীবনকে নষ্ট করা। প্রকৃতির সাথে খেলা বলতে, আমরা মাইনিং করি, কয়লা খাদানে মাইনিং করি, বম দিয়ে পাহাড়কে নষ্ট করি। আমরা কিসের জন্য? মাইনিং করার জন্য। তাহলে প্রকৃতি পাহাড় বানিয়েছিল কেন? যে পরিবেশের ভারসাম্য যেন ঠিক থাকে, কিন্তু আমরা সেটা মাইনিং করে সেখান থেকে কি, আমরা মার্বেল পাথর বের করলাম, সেখান থেকে কয়লা বের করলাম, সেখান থেকে স্লেট পাথর বের করলাম, সেখান থেকে ফসিল পাথর বের করলাম, সেখান থেকে বিভিন্ন ধরনের রক, ছোট বড় পাথর বের করলাম মাইনিং করে। তাহলে পরিবেশের ভারসাম্যটা গেল কোথায়? প্রকৃতির সাথে খেলা বা প্রকৃতিকে স্পর্শ করা, প্রকৃতির বানানো কোনো জিনিসকে নষ্ট করা মানে ডাইরেক্টলি মানুষ নিজের ক্ষতি হানা। এই যে বিশ্ব উষ্ণায়ন বা ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে? আমাদের জন্য হচ্ছে, মানুষের জন্য হচ্ছে। কারণ আমরা প্রকৃতির সাথে খেলা করি। এই যে বন উজাড় করে দিলাম, মাইনিং করে দিলাম, আরাবলী পর্বত না, ওটাকে ভেঙে ফেলে দিলাম, বা বিভিন্ন ধরনের জঙ্গলকে কেটে ফেলে সেখানে কমপ্লেক্স বানালাম, সেখানে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিকে আমি স্থান দিলাম। তাহলে সেসবের জন্য, সেসব ডেভেলপমেন্টের জন্য আমাদের ডাইরেক্ট হেলথের উপরে ইফেক্ট পড়ছে, বা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে বড় জঙ্গল আমাদের রক্ষা করতে হবে। তারপরে 5 নম্বর হচ্ছে আবর্জনা পুরানো। এই যে আবর্জনা স্তূপ থেকে কিন্তু মিথেন গ্যাস বের হয়, দূষিত গ্যাস বের হয়।
এবং পুড়ালে কিন্তু ক্ষতিকর গ্যাস বেরিয়ে আগুনের সাথে, ধোঁয়ার সাথে, বায়ুর সাথে মিশে। তাহলে কি করতে হবে? আবর্জনা জমা করেও রাখা যাবে না, স্তূপ করে রাখলে সেখান থেকে মিথেন গ্যাস বের হবে, সেটাও দূষিত। কি করতে হবে? এখন বর্তমানে সায়েন্স এন্ড টেকনোলজি অ্যাডভান্স হওয়ার কারণ এমনও যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে যে আবর্জনা থেকে দূষিত পদার্থকে শোষণ করে সেটাকে ডাইলেস করা যায় বা সেটাকে ড্যামেজ করা যায়, এমন প্রসেস চলে আসছে। সেগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। মানে দূষণ যেন নিয়ন্ত্রণে থাকে সেটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে কি, যে বায়ু দূষণের প্রভাব, বায়ু দূষণের প্রভাব কিভাবে মানুষের উপরে পড়ে, কিভাবে পরিবেশের উপরে পড়ে। ডাইরেক্ট বলছি কি, মানুষের উপরে কি প্রভাব? এক নম্বর শ্বাসকষ্ট, হাঁপানি, আস্থামা, তারপরে কি ফুসফুসের রোগ, তারপরে চামড়া ও চোখের রোগ, যেটা ম্যাক্সিমাম এখন আমরা এই সিমটম আমাদের পরিবেশে দেখতে পাচ্ছি, তারপরও আমরা সতর্ক হই না। আমাদের সতর্ক হওয়া উচিত। তারপরে পরিবেশের উপরে কি ইফেক্ট পড়ছে বায়ু দূষণের? বায়ু দূষণের পরিবেশের উপরে ইফেক্ট পড়ছে এই তো অম্ল বৃষ্টি, যাকে বলে অ্যাসিড রেন, বিশ্ব উষ্ণায়ন, যাকে বলে গ্লোবাল ওয়ার্মিং, তারপরে ওজোন স্তরের ক্ষয়, এইসব মেজর প্রবলেম আমাদের পরিবেশের উপরে পড়ছে। যার ফলে কি বায়ুমণ্ডল আরো ভারী হচ্ছে, দূষিত হচ্ছে, দূষিত গ্যাসে, এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, অসময়ে খরা, অসময়ে বর্ষা, যেগুলো আমাদের ভবিষ্যৎ কেড়ে নেওয়ার উপদ্রব করে রাখছে। তারপরে হচ্ছে কি, যে আমরা কিভাবে রক্ষা করতে পারি এই পরিবেশ দূষণকে, আমরা কিভাবে রক্ষা করতে পারি, তারপরে আমরা এই বায়ু দূষণকে প্রতিরোধ করতে পারি কিভাবে, কিভাবে আমরা রক্ষা করতে পারি, বায়ু দূষণকে কন্ট্রোল করতে পারি। এক নম্বর হচ্ছে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। এই যে বললাম যে গাছকে আমরা কাটলাম আমাদের সুবিধার্থে বা আমাদের গ্রোথ করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য, কিন্তু প্রকৃতির উপরে ডাইরেক্ট আমরা কোপ দিলাম, ডাইরেক্ট আমরা প্রকৃতির সাথে চ্যালেঞ্জ নিয়ে নিলাম। কারণ গাছ যদি বেশি থাকে তাহলে দূষিত যে গ্যাসগুলো, দূষিত পদার্থ বায়ুমণ্ডলে, সেটা গাছ শোষণ করে নেবে এবং পরিবেশকে রক্ষা করবে। কিন্তু আমরা বন উজাড় করে দিলাম কিসের জন্য? কমপ্লেক্স বানাবো। কিসের জন্য? টুইন টাওয়ার বানাবো। কিসের জন্য? ডেভেলপমেন্ট হবে। কি হবে? রাস্তা চওড়া হবে। প্রয়োজন নেই সেই ডেভেলপমেন্ট। আমরা প্রকৃতির সাথে খেলা করে সেই ডেভেলপমেন্ট চাই না। হ্যাঁ, যদি নিতান্তই করতে হয় তাহলে তার পরিবর্তে একটি গাছ কাটলে আমাকে 5টি গাছ অন্তত পক্ষে লাগাতে হবে। আমরা গাছ লাগাচ্ছি? আমরা গ্রাম অঞ্চলে থাকি, আমরা তো বুঝতে পারি না, কিন্তু শহরে বা উর্বান এরিয়াতে গেলে এটা স্পষ্ট বোঝা যায় যে কিভাবে পরিবেশ দূষিত হয়েছে। তার বড় শহরে গেলে আমরা খুব সহজে বুঝতে পারবো। তারপরে 2 নম্বর হচ্ছে কি, গণপরিবহন ব্যবহার। গণপরিবহন বলতে যেমন জনগণ যে ট্রান্সপোর্টে চলাফেরা করে, যে সব ট্রান্সপোর্টে মানুষ চলাফেরা করে, যেগুলো যানবাহন চলে, যেমন ট্রেন হয়ে গেল, তারপরে বাস হয়ে গেল, বা ইলেকট্রিক বাস হয়ে গেল, ট্রাম হয়ে গেল, এসবের মাধ্যমগুলি ব্যবহার করতে হবে। নিজের পার্সোনাল কার বেশি ব্যবহার করতে হবে না। কারণ পার্সোনাল কার ব্যবহার করলে সেখান থেকে জীবাশ্ম জ্বালানি জ্বলবে, আর সেই জ্বালানি জ্বললে দূষিত গ্যাস পরিবেশের সাথে মিশবে। তাহলে প্রত্যেক ব্যক্তি যদি আবার ট্রাম, প্রত্যেক ব্যক্তি আবার যদি ট্রেন, প্রত্যেক ব্যক্তি যদি গণমাধ্যম চলাফেরা করে, তাহলে সরকারকে পদক্ষেপ নিতে হবে সেই সব গণমাধ্যমের মাত্রা বাড়ানো, নইলে আবার আরো অন্য সমস্যা হবে। তারপর হচ্ছে কি, যে নবায়ন যোগ্য শক্তির ব্যবহার, সেই সব শক্তি ব্যবহার করতে হবে, সেই যেসব শক্তি আমরা, যেমন এই ইলেকট্রিক বিদ্যুৎ, এটা হচ্ছে তাপ বিদ্যুৎ। আমাদের তাপ বিদ্যুৎ না, আমাদের সৌরজগৎ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেই বিদ্যুৎ ব্যবহার করতে হবে, যার থেকে কোনো আবর্জনা হবে না। এবং এই বিদ্যুৎ, আমরা যে বিদ্যুৎ ব্যবহার করছি, এই বিদ্যুৎ উৎপাদনে কিন্তু অনেক জল দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশের মধ্যে দূষিত গ্যাস নির্গত হচ্ছে। আমরা যদি সৌরজগতের শক্তি ব্যবহার করি, বিদ্যুৎ ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা দূষণ হবে না। তাহলে কি ইকো ফ্রেন্ডলি হলো, পরিবেশ রক্ষা হলো, আমার কাজও হচ্ছে। ঠিক আছে, তা ওটাই বলছে নবায়নযোগ্য শক্তির ব্যবহার। যে শক্তি উৎপাদনে কোনো ধরনের আবর্জনা, কোনো ধরনের দূষিত, কোনো ধরনের ক্ষতিকর গ্যাস পরিবেশের সাথে না মিশছে, সেটাকে বলে নবনারায়ণযোগ্য শক্তি। সেই সব শক্তি আমাদের ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে কি, আবর্জনা না পোড়ানো। যেটা এমনটা বললাম যে প্লাস্টিক পোড়ানোর ক্ষেত্রে যে ক্ষতিকারক পদার্থ আসছে, বা কারণের মধ্যে যে প্লাস্টিক পোড়ানো বললাম, এখানে বলছে আবর্জনা না পোড়ানো। তাহলে কি করতে হবে? আবর্জনা যদি না পোড়ায়, তাহলে আবর্জনা থেকে থেকে সেখান থেকে মিথেন গ্যাস বের হবে, সেখান থেকে আরো অন্যান্য দূষিত গ্যাস বের হবে, সেখান থেকে ফাঙ্গাল এদিক সেদিক বায়ুর মধ্যে ছড়িয়ে যাবে, মানুষ আরো আক্রান্ত হবেন এবং অ্যালার্জির মতো অসুখ হবে। তাহলে কি করতে হবে? এই আবর্জনাকে অন্য পন্থায়, অন্য একটি প্রসেসে, যে প্রসেস সরকার বর্তমানে বের করেছেন, যে সেই প্রসেসে এই আবর্জনাকে আমাকে ড্যামেজ করতে হবে। তাহলে কি হবে?
তাহলে এই আবর্জনা থেকে নির্গত হওয়া দূষিত গ্যাস থেকে পরিবেশ রক্ষা পাবে এবং আবর্জনাও ড্যামেজ হয়ে যাবে। তারপরে ৫ নম্বর বলছে কি, শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। যেমনটা বললাম যে শিল্প বন্ধ করা যাবে না, বন্ধ করলে আমাদের জীবিকা নির্বাহ অচল হয়ে যাবে। তাহলে যত সম্ভব করা যায় যে কলকারখানার দূষণ যে হচ্ছে দূষণগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। কি নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে? যে এমন সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপমেন্ট করেছে যেটাতে যে স্মোক থেকে ক্ষতিকারক পদার্থ, ধোঁয়া থেকে ক্ষতিকারক পদার্থ সেটাকে আলাদা করে চেম্বারিং করা হয় এবং বায়ুকে রক্ষা করা হয়। সেসব ব্যবস্থা আমাদের করতে হবে, মানে এমন ব্যবস্থা করতে হবে যেন পরিবেশ রক্ষা পায়, দূষণের মাত্রা যেন কমে, দূষণকে কন্ট্রোল করতে হবে আমাদের, নইলে কিন্তু বায়ু এত বিষাক্ত হয়েছে যে এসব বায়ুতে বর্তমানে বিভিন্ন ধরনের অসুখের মধ্যে আমরা পড়েছি। যেমন এই বায়ু দূষণের কারণে কি হয়, হাঁপানি হয়, শ্বাসকষ্টের অসুখ হয়, হাঁপানি অসুখ হয়, চোখের ত্বকের সমস্যা হয়, ফুসফুসের সমস্যা হয়। এসব অসুখ আমরা অনেক অনবরত দেখে আসছি। এটা একমাত্র হচ্ছে এই এয়ার পলিউশনের কারণে। তো এই পলিউশন যদি আমরা রক্ষা করতে চাই তাহলে কিন্তু আমাদের এই ৫টি কাজ করতে হবে। কি, বেশি গাছ লাগাতে হবে, গণপরিবহন ব্যবহার করতে হবে, বেশি গাড়ি চালাতে হবে না এক কথায়। তারপরে নবায়নযোগ্য শক্তি ব্যবহার, যে শক্তিতে ক্ষতি না হবে সেসব শক্তি ব্যবহার করতে হবে। আবর্জনাকে পোড়াতে হবে না, অন্য একটি পন্থায় আবর্জনাকে নষ্ট করতে হবে। শিল্প কলকারখানার দূষণকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো। আর আমরা যদি পরিবেশকে রক্ষা করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সুখময় হবে, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের লাভবান হবে, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থাকবে। নইলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের খুব ভয়াবহ অবস্থা রয়েছে আগামীতে। তারপরে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা কথা বলে রাখি, দূষণ কিন্তু এই ১০-১৫ মিনিটে কমপ্লিট করা যায় না বাবু। এটা কিন্তু সারাংশ বা সারমর্ম স্বরূপ কিন্তু তোমাদের এটা নোটস বা এই ক্লাস আমি করালাম। এখান থেকে যে যদি প্রশ্ন আছে বা বায়ু দূষণ অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে এটাকে যদি তোমরা ঠিকঠাক মতো আয়ত্ত করো, নোট তৈরি করে রাখতে পারো, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এর মধ্যে তুমি পেয়ে যাবে। হ্যাঁ, কোনো জায়গাতে হয়তো শর্ট করে লিখতে হতে পারে, কোনো জায়গাতে বড় করে লিখতে হতে পারে। তাহলে তুমি যদি সম্পূর্ণ পয়েন্টগুলি ভালো মতো আয়ত্ত করো, মনে করে রাখতে পারো, তাহলে কিন্তু যে কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নের উত্তর তুমি খুব সহজে দিতে পারবে। তাহলে প্রশ্ন, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি, বায়ু দূষণ কাকে বলে? যেমন সংজ্ঞাটা লিখবা। তুমি যে এই সংজ্ঞাটাই লিখবা যেটা আমি পড়লাম সেটা না লিখে তুমি যদি নিজের থেকে বানিয়ে লিখতে পারো বেটার। কারণ নিজের ভাষায় উত্তর দিলে সব থেকে বেশি এক্সামিনার খুশি হন এবং নাম্বার পাওয়া যায়। তারপরে ২ নম্বর হচ্ছে বায়ু দূষণের ৩টি কারণ লেখো। তারপরে হচ্ছে বায়ু দূষণের ২টি ক্ষতিকর প্রভাব কি সেটা লিখো। তারপরে বায়ু দূষণ প্রতিরোধের ৪টি উপায় লিখো। তাহলে এই ৪টা হচ্ছে এই লেসনের উপরে ভিত্তি করে প্রশ্ন। তোমরা প্রশ্নগুলি ভালো করে উত্তর লিখো, এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি এসব প্রশ্নের উত্তর অতি সহজে দিতে পারবে এবং তুমি শিখো, অন্যকে শিখাও। পরিবেশ সম্বন্ধে সচেতন হও এবং তোমার আশেপাশে যত লোক রয়েছে সবাইকে পরিবেশ সম্বন্ধে সচেতন করার চেষ্টা করো। এবং এই সিরিজের আজকে লাস্ট ক্লাস হয়ে গেল বায়ু দূষণ। এরপরে আবার আমরা নতুন একটি ক্লাস নিয়ে আলোচনা হব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং লোককে সচেতন করতে থেকো।